রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপ বিরোধী তুঙ্গে, যে কোনো সময় ভেঙে যাবে ন্যাটো। ট্রাম্পের গাজা শান্তি কমিটি নিয়ে তীব্র বিরোধী ওয়াশিংটন তেল আবিব। সিরিয়ায় কুর্দি বাহিনীর চূড়ান্ত পতন, সিরিয়ান আর্মির দখলে গুরুত্বপূর্ণ তেলের খনি। গ্রিনল্যান্ড নিয়ে তীব্র বিরোধের সম্মুখীন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। শনিবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী 8টি দেশের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণার পর এ বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। ট্রাম্পের শনিবারের ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে ফ্রান্স, সুইডেন সহ বিভিন্ন দেশ। অপরদিকে ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড তিনি দখলে নেওয়া থেকে পেছপা হবেন না। জবাবে ন্যাটোর সাবেক মহাসচিব বলেছেন, গ্রিনল্যান্ড দখলে নিলে ন্যাটো বলতে আর কিছু থাকবে না। ইউরোপের নেতৃবৃন্দ বলেছেন, ন্যাটো ভেঙে গেলে লাভবান হবে চীন ও রাশিয়া। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করার কারণে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 8টি দেশের বিরুদ্ধে 10% শুল্ক আরোপ করা হবে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে। এসব দেশ হল ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং ব্রিটেন। ট্রাম্প বলেছেন, তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান। এক্ষেত্রে এসব দেশ যদি বাধা আরোপ অব্যাহত রাখে, তাহলে আগামী 1 জুন থেকে এসব দেশের বিরুদ্ধে শুল্ক 25% পর্যন্ত বৃদ্ধি করা হবে। শনিবার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প লিখেছেন, ইউরোপের এসব দেশ খুবই বিপজ্জনক খেলায় নেমেছে। তাদের কারণে বিশ্বের নিরাপত্তা ও অস্তিত্ব হুমকির মুখে। ট্রাম্পের এই ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, কোনো হুমকি দিয়ে লাভ হবে না। গ্রিনল্যান্ড বা ইউক্রেন অথবা বিশ্বের যে কোনো অঞ্চলের ক্ষেত্রে এ ধরনের ভয় দেখিয়ে আমাদের নত করা যাবে না। ম্যাক্রো বলেছেন, শুল্ক আরোপের হুমকি অগ্রহণযোগ্য এবং এক্ষেত্রে এর কোনো সুযোগ নেই। ইউরোপ এর বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াবে। আমরা একসাথে ইউরোপের স্বাধীনতা নিশ্চিত করার ব্যবস্থা করব। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমরা নিজেদেরকে ব্ল্যাকমেইলের শিকার হতে দেব না। ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্টা বলেছেন, আন্তর্জাতিক আইন এবং সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষায় আমরা সবসময় একসাথে প্রতিরোধ গড়ে তুলব। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সরাসরি ট্রাম্পের সাথে কোনো বিরোধে না জড়িয়ে বলেছেন, আমরা বিষয়টি ওয়াশিংটনের সামনে উপস্থাপন করব। আমরা ন্যাটোর সদস্য এবং আমাদের বিরুদ্ধে ওয়াশিংটনের এ ধরনের শাস্তিমূলক ঘোষণা একটি বড় ভুল সিদ্ধান্ত। ন্যাটোর সাবেক মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, আমি মনে করি যুক্তরাষ্ট্র আর ন্যাটোর সদস্য থাকবে না, আর গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রধান নেতা হয়ে যদি অন্য সদস্য দেশে আগ্রাসন চালায়, তাহলে আমরা এই ন্যাটো দিয়ে কি করব? ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কূটনীতিক কাজা কালাস বলেছেন, ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয়কে ক্ষতিগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্র আর ইউরোপের মধ্যে বিভক্তির ফলে লাভবান হবে চীন ও রাশিয়া। গ্রিনল্যান্ড কিনে নেওয়া বা দখলের ঘোষণার বিরুদ্ধে শনিবার গোটা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে আমেরিকান বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বিক্ষোভরত হাজার হাজার মানুষের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা আমেরিকান হতে চাই না, আমরা বিক্রির জন্য নই। তাদের প্ল্যাকার্ডে আরও লেখা ছিল ট্রাম্পের স্লোগান, মেক আমেরিকা গ্রেট এগেইন এর পরিবর্তে মেক আমেরিকা গো আওয়ে। সর্বশেষ প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, গ্রিনল্যান্ডের 85% মানুষ গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করার বিরুদ্ধে। গত বছর থেকে বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরুর পর ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশ যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি করেছে। চুক্তি অনুসারে ইউরোপের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে 15% শুল্ক দিতে হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের পণ্য কোনো শুল্ক ছাড়া প্রবেশ করবে ইউরোপের বাজারে। এবার গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপ আরেক দফা ট্রাম্পের শুল্ক অস্ত্রের কবলে পড়তে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি কমিটি গঠন নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে। ট্রাম্প ঘোষিত গাজা শান্তি কমিটি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তির শর্তের দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গত শুক্রবার গাজা শান্তি কমিটি বা বোর্ড অফ পিস ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিষদের হাতে থাকবে গাজার ভবিষ্যৎ শাসনভার। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিসের প্রথম 5 জন সদস্যের নাম ঘোষণা
করেন। তারা হলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তুরস্কের প্রেসিডেন্টকে কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই কমিটি ঘোষণার আগে তাদের সাথে কোনো আলোচনা করেনি ওয়াশিংটন। হোয়াইট হাউস ঘোষিত এই কমিটি ইসরায়েলের নীতির বিরুদ্ধে, তাই তারা এটা মানবেন না। নেতানিয়াহুর অফিসের এই বিবৃতির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেছেন, এটা আমাদের সিদ্ধান্ত, নেতানিয়াহুর নয়। আমরা গাজায় যুদ্ধ বন্ধ করেছি এবং আমরা এটা সম্পন্ন করব। তিনি যদি গাজা যুদ্ধ বন্ধ করতে চান তাহলে তাকে আমাদের পথেই হাঁটতে হবে। গাজা নিয়ে আমাদের পরিকল্পনায় বাগড়া না দিয়ে নেতানিয়াহুর উচিত ইরান বিষয়ে মনোযোগ দেয়া। সিরিয়ার আলেপ্পো শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ান সরকারি বাহিনী। শনিবার সিরিয়ান সরকারি বাহিনী বা সিরিয়ান আর্মি প্রবেশ করেছে আলেপ্পোর দার হাফির শহরে। এছাড়া আরও 1 ডজনের বেশি শহর কুর্দিদের দখল থেকে নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ান আর্মি। ফোরাত নদীর পূর্ব তীরে অবস্থিত দার হাফির ছিল যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীর সর্বশেষ কেন্দ্র। সিরিয়ান আর্মির আক্রমণের মুখে কুর্দি সন্ত্রাসী বাহিনী এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়। চলতি মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনী আলেপ্পো এবং পালমিরায় সিরিয়ান সরকারি বাহিনীর উপর হামলা শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। নিহত হয় শত শত সিরিয়ান। লক্ষাধিক মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয় নতুন করে। সিরিয়ান আর্মির প্রচণ্ড আক্রমণের মুখে সন্ত্রাসী কুর্দি বাহিনী একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। ঐতিহাসিক পালমিরা থেকে তারা তাদের সৈন্যদের নিরাপদে এলাকা ছাড়ার শর্তের বিনিময়ে যুদ্ধ বন্ধে রাজি হয়। সিরিয়ান সরকার এই শর্ত মেনে নেয়, কিন্তু কয়েকদিন পরই তারা আবার নতুন করে হামলা শুরু করে সিরিয়ান আর্মির ওপর। শনিবার তাদেরকে পুরোপুরি উচ্ছেদ করা হয়েছে আলেপ্পো থেকে। কুর্দিদের সশস্ত্র বাহিনীর নাম সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ। বাশার আল আসাদের সময় যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠে এই বাহিনী। বিনিময়ে তারা যুক্তরাষ্ট্রকে সিরিয়া থেকে তেল পাচারের সুযোগ করে দেয়। যুক্তরাষ্ট্রের সহায়তায় সিরিয়ার সব গুরুত্বপূর্ণ তেলের খনি নিয়ন্ত্রণ করত এসডিএফ বাহিনী। 2024 সালের 8 ডিসেম্বর আহমেদ আল শারার নেতৃত্বে সিরিয়ার গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের পতন ঘটে। তখন সিরিয়ায় যুদ্ধরত বিভিন্ন সশস্ত্র বাহিনী আহমেদ আল শারার নেতৃত্ব মেনে নেয় এবং বিভিন্ন বাহিনীকে সিরিয়ান আর্মিতে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু কুর্দি বাহিনী এসডিএফ তাদের দখলকৃত এলাকা আহমেদ আল শারার অধীনে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। তারা কুর্দিদের জন্য আলাদা দেশ গঠনের ঘোষণা দিয়ে নতুন করে যুদ্ধ শুরু করে। যুদ্ধে আহমেদ আল শারার বাহিনীর কাছে তারা পরাজিত হয়। চলতি বছর মার্চে অনুষ্ঠিত চুক্তি অনুসারে কুর্দি বাহিনীর সিরিয়ান আর্মিতে যুক্ত হওয়ার কথা ছিল বছরের শেষের দিকে, কিন্তু কুর্দি বাহিনী সে চুক্তি অস্বীকার করে নিজেদের বাহিনীকে সিরিয়ান আর্মির সাথে অন্তর্ভুক্তির বিরোধিতা করে। তারা একটি স্বায়ত্তশাসিত বাহিনী হিসেবে থাকার প্রস্তাব দেয়। সিরিয়ান সরকার তাদের দাবি প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। শেষ পর্যন্ত গত শনিবার তাদের চূড়ান্ত পরাজয় ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার পতনের আগ পর্যন্ত কুর্দি বাহিনীতে 50,000 থেকে 90,000 সেনা ছিল। শনিবার তাদের পতনের পর রাকা জেলার তাবাক সহ অনেকগুলো তেলের খনির দখল পেল সিরিয়ান আর্মি। কুর্দি বাহিনীর অধীনে যেসব তেলের খনি ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় তাবাক তেলের খনি। বাশার আল আসাদের সময় এসডিএফকে যুক্তরাষ্ট্র সমর্থন দিলেও আসাদের পতনের পর যুক্তরাষ্ট্র তাদের সমর্থন তুলে নেয় কুর্দি বাহিনীর ওপর থেকে। শনিবার তাদের পতনের পর যুক্তরাষ্ট্র কুর্দিদের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার নতুন সরকারের প্রতি অনুগত শিকারের। সিরিয়ার কুর্দিরা তুরস্কের জন্য দীর্ঘদিন ধরে বড় ধরনের হুমকি হিসেবে বিরাজ করছিল। বাশার আল আসাদের সময় তুরস্ক ইদলিবে কুর্দি বাহিনীর বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছে। তবে তুরস্ক ও সিরিয়া ভিত্তিক কুর্দি বিদ্রোহী বাহিনীর মূল নেতা আবদুল্লাহ ওসালান গত বছর স্বাধীনতা আন্দোলন বন্ধের ঘোষণা দিয়ে তুরস্কের সাথে শান্তি চুক্তি করেছেন। পশ্চিম ইরাকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে মার্কিন বাহিনী তাদের কার্যক্রম সম্পূর্ণ গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। শনিবার ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে এই বিশাল সামরিক স্থাপনাটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ইরাকি সেনাবাহিনী। 2024 সালে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে হওয়া এক সমঝোতা অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। মূলত তথাকথিত
দায়েশ বিরোধী অভিযানের নামে মার্কিন বাহিনী এই ঘাঁটিতে অবস্থান করছিল। প্রতিবেশী সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র এই প্রত্যাহার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত করলেও অবশেষে তারা ঘাঁটিটি ত্যাগ করতে বাধ্য হয়। শনিবার ইরাকি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আমির রশিদ ইয়ারাল্লাহ আইন আল আসাদ ঘাঁটির পরিদর্শন করেন। তিনি মার্কিন বাহিনীর প্রস্থানের পর ইরাকি ইউনিটগুলোর মধ্যে দায়িত্ব বন্টন এবং ঘাঁটির কৌশলগত অবস্থানকে কাজে লাগানোর নির্দেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ওয়াশিংটন পোস্টকে নিশ্চিত করেছেন, মার্কিন সেনারা তাদের সব সরঞ্জাম নিয়ে ঘাঁটিটি সম্পূর্ণ খালি করে দিয়েছে। 2014 সালে দায়েশ দমনের অজুহাতে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে প্রবেশ করে, তবে তাদের নির্বিচার বোমা হামলায় ইরাকের বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী তীব্র সমালোচনা হয়। 2020 সালে ইরাকের মাটিতে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন ড্রোন হামলায় হত্যা করার পর এই আইন আল আসাদ ঘাঁটিতেই ইরান তার প্রতিশোধমূলক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল। জেনারেল সোলাইমানি ইরাক ও সিরিয়া থেকে দায়েশ নির্মূলে প্রধান ভূমিকা পালন করেছিলেন। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকেই দেশটিতে তীব্র মার্কিন বিরোধী মনোভাব গড়ে ওঠে। ফলে বিভিন্ন সময়ে আইন আল আসাদ সহ মার্কিন ঘাঁটিগুলো রকেট হামলার শিকার হয়। ইরাকি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, জোট বাহিনীর মিশন এখন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত এবং ইরাকের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এখন সম্পূর্ণভাবে স্থানীয় বাহিনীর হাতে। গাজা উপত্যকার জন্য এক্সিকিউটিভ কমিটি গঠনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার এক বিবৃতিতে তিনি জানান, এই পদক্ষেপটি ইসরায়েলের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই নেওয়া হয়েছে এবং এটি ইসরায়েলের বর্তমান নীতির পরিপন্থী। নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন শান্তি কাঠামোর অধীনে এই কমিটি গঠনের ঘোষণাটি ওয়াশিংটন একতরফাভাবে নিয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু তার পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে নির্দেশ দিয়েছেন যেন তিনি জরুরি ভিত্তিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নেতানিয়াহুর এই প্রতিক্রিয়াকে নজিরবিহীন বলে বর্ণনা করেছে, যা গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যকার গভীর টানাপোড়েনকে স্পষ্ট করে তুলছে। ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু মূলত গাজা কমিটিতে তুরস্ক এবং কাতারের মতো আঞ্চলিক দেশগুলোর অন্তর্ভুক্তি নিয়ে উদ্বিগ্ন। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে ফিলিস্তিন ইস্যুর উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। গাজার ভবিষ্যৎ সরাসরি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে চলে যাবে, যেখানে ইসরায়েলের মতামতের গুরুত্ব থাকবে না। মার্কিন ঘোষণা অনুযায়ী এই কমিটি গাজার প্রশাসনিক ও অর্থনৈতিক পদক্ষেপগুলোতে সহায়তা করবে এবং গাজার পুনর্গঠন প্রক্রিয়াকে ওয়াশিংটনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত রাজনৈতিক ও পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে। ট্রাম্পের বোর্ড অফ পিস ঘোষণার একই সময়ে এই কমিটি গঠন করা হয়। এই বোর্ড অফ পিস গাজার পুনর্গঠন এবং প্রশাসনিক কার্যক্রম সরাসরি ওয়াশিংটনের অধীনে নিয়ে আসবে। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন বলেছে, ট্রাম্পের বোর্ড অফ পিস সম্পূর্ণভাবে ইসরায়েলি স্বার্থ রক্ষা করা হয়েছে। তারা অভিযোগ করেছেন, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠনের বিষয়ে ইতিবাচক আলোচনার মাঝখানে যুক্তরাষ্ট্রের এই বোর্ড গঠন মূলত মূল চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে একটি নেতিবাচক পদক্ষেপ। সম্প্রতি গাজা নিয়ে 3টি কমিটি হয়েছে। যুক্তরাষ্ট্রের অধীনে বোর্ড অফ পিস, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের নিয়ে এক্সিকিউটিভ কমিটি এবং ফিলিস্তিনি বিশেষজ্ঞ ও পেশাদারদের নিয়ে টেকনোক্র্যাট কমিটি। বোর্ড অফ পিস হলো উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, এক্সিকিউটিভ কমিটি হলো গাজার অর্থনীতি ও পুনর্গঠন বাস্তবায়নকারী ও পর্যবেক্ষক এবং টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব হলো গাজার সাধারণ মানুষের সেবা ও স্থানীয় প্রশাসন চালানো। 3টি কমিটি নিয়েই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতদ্বৈততা রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশের সাম্প্রতিক দাঙ্গা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রধান দায়ী। পবিত্র ঈদে মাবাস বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খামেনি তার ভাষণে ট্রাম্পকে সরাসরি অভিযুক্ত করে বলেন, ইরানি জাতির বিরুদ্ধে মিথ্যা অপবাদ, ক্ষয়ক্ষতি ও হতাহতের জন্য মার্কিন প্রেসিডেন্ট দায়ী। এই বিচারে তিনি একজন অপরাধী। তিনি উল্লেখ করেন, অতীতে এ ধরনের অস্থিরতায় মার্কিন মিডিয়া বা নিম্ন স্তরের রাজনীতিকরা জড়িত থাকলেও এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজে দাঙ্গাকারীদের উস্কানি দিয়েছেন এবং সামরিক সহায়তার কথা বলেছেন। সর্বোচ্চ নেতা বলেন, গত 50 বছরের অভিজ্ঞতার আলোকে আমি স্পষ্টভাবে বলতে পারি,
আমেরিকার আসল লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা। তিনি বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকা ইরানের ওপর তার হারানো রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইরানের ভৌগোলিক বিশালতা, সক্ষমতা এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি আমেরিকা সহ্য করতে পারছে না। ইরানি কর্মকর্তাদের মতে এই দাঙ্গায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের সরাসরি হাত রয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক মাধ্যমে দাঙ্গাকারীদের উৎসাহিত করে পোস্ট দিয়েছে। মোসাদ সরাসরি দাবি করেছে তাদের এজেন্টরা কেবল দূর থেকে নয়, বরং সরাসরি রাজপথে দাঙ্গাকারীদের সঙ্গে মাঠে উপস্থিত রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি জানান, দাঙ্গার পেছনে থাকা অনেক এজেন্টকে শনাক্ত করা হয়েছে, যারা মার্কিন ও ইসরায়েলি সংস্থা থেকে প্রশিক্ষণ এবং বড় অঙ্কের অর্থ সহায়তা পেয়েছিল। তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেব না, তবে দেশি ও বিদেশি অপরাধীদের শাস্তি না দিয়েও ছাড়ব না। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে দাঙ্গার সঙ্গে জড়িত একটি বড় অংশকে গ্রেফতার করেছে বলে তিনি নিশ্চিত করেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের শত্রুরা তাদের মিডিয়া সাম্রাজ্য এবং মনস্তাত্ত্বিক বা কগনিটিভ ওয়ারফেয়ার ব্যবহারের মাধ্যমে বাস্তবতাকে বিকৃত করার চেষ্টা করছে। গত মাসে বিদেশি মদতে ছড়িয়ে পড়া দাঙ্গা প্রসঙ্গে শনিবার এক বক্তব্যে তিনি বলেন, শত্রুদের মিডিয়া সাম্রাজ্য এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ ইরানি সমাজের একটি অংশকে প্রভাবিত করেছে, বিশেষ করে সফটওয়্যার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের ক্ষেত্রে। ইনশাল্লাহ আমরা দেশকে ইসলামী বিপ্লবের আদর্শের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। ইরানের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে করা এক তদন্তে দেখা গেছে, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো পদ্ধতিগতভাবে দাঙ্গার প্রকৃত চিত্র আড়াল করেছে। সরকারি বেসরকারি সম্পত্তিতে হামলা, সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা এবং বিদেশি উস্কানির বিষয়গুলো এড়িয়ে গেছে। তারা দাঙ্গাকে শান্তিপূর্ণ হিসেবে তুলে ধরেছে এবং ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে উৎসাহিত করতে একপেশে খবর প্রচার করেছে। পশ্চিমা মিডিয়াগুলো নিহতের যে সংখ্যা প্রচার করেছে তা মূলত মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এনজিও থেকে পাওয়া, যারা দীর্ঘকাল ধরে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টার সঙ্গে যুক্ত। দ্য গ্রে জোনের সম্পাদক ম্যাক্স ব্লুমেন্থল এবং ওয়াট রিড এর এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ যাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারী বলছে, ভিডিও ফুটেজে তাদের চরম সহিংসতায় লিপ্ত হতে দেখা গেছে। ফুটেজগুলো দেখা যায় তারা জনসম্মুখে পিটিয়ে হত্যা এবং মসজিদে হামলা চালিয়েছে, মিউনিসিপ্যাল ভবন, বাজার এবং ফায়ার স্টেশনে অগ্নিসংযোগ করেছে, জনাকীর্ণ শহরগুলোতে সশস্ত্র ব্যক্তিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী একটি বড় সন্ত্রাসী চক্রকে সফলভাবে নির্মূল করার কথা জানিয়েছে। সাম্প্রতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এই চক্রটি রাজধানী তেহরানে একটি ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত 8 জানুয়ারি সন্ধ্যায় এই সন্ত্রাসী দলটি তেহরানের একটি পুলিশ স্টেশনে সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। স্টেশনটি দখল করে সেখানকার অস্ত্রাগার লুট করার উদ্দেশ্যে তারা প্রায় 850 রাউন্ডেরও বেশি গুলি বর্ষণ করে। এই বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য, বাসিজ সদস্য এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এর আগে অস্থিরতা ও নিরীহ মানুষের প্রাণহানির জন্য দায়ী আরও একটি সুসংগঠিত চক্রকে গুঁড়িয়ে দেওয়ারও কথা জানায় ইরান। শুক্রবার নিরাপত্তা বাহিনী জানায়, তেহরানের উদ্দেশ্যে পাঠানো প্রায় 60,000 অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে প্রশিক্ষিত একটি বিশেষ সন্ত্রাসী সেলকে ধ্বংস করা হয়েছে, যারা সাম্প্রতিক দাঙ্গাকে পুঁজি করে প্রাণঘাতী হামলার পরিকল্পনা করেছিল। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে রাষ্ট্র ও জনতা উভয় স্তরে একটি বৈশ্বিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবারে এক টেলিভিশন ভাষণে তিনি লেবাননে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের সাম্প্রতিক পরিস্থিতির সমালোচনা করে এসব কথা বলেন। নাঈম কাসেম অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের রাজনৈতিক, ধর্মীয় ও গণতান্ত্রিক ব্যবস্থাকে দমন করতে হস্তক্ষেপ করছে। জনগণের অধিকার ও সার্বভৌমত্ব কেড়ে নিয়ে ওয়াশিংটন নিজের ক্ষমতা জাহির করছে। ইরানের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, এটি ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করার একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। তবে ইরান কয়েক দশকের চাপ মোকাবেলা করে প্রতিরোধের শক্তিশালী দুর্গ হিসেবে টিকে আছে। লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ প্রধান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি হিজবুল্লাহ টিকে না থাকে তবে
তবে লেবাননও টিকবে না। তিনি বলেন, হিজবুল্লাহর অস্ত্র নিয়ে আলোচনার আগে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা জরুরি। অস্ত্রশস্ত্রের বিষয়টি সম্পূর্ণ লেবাননের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে ইসরায়েলের কোনো কথা বলার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। নাঈম কাসেম প্রশ্ন তুলেন, প্রতিরোধ শক্তি যদি অস্ত্র ত্যাগ করে তবে ইসরায়েল যে আবারও হামলা করবে না তার গ্যারান্টি কে দেবে? স্টারলিংকের মতো একটি বিশ্বব্যাপী স্যাটেলাইট কমিউনিকেশন নেটওয়ার্ক জ্যামিং এর সক্ষমতা প্রদর্শন করায় ইরান আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত বিশ্লেষণের পরিসরে নতুন করে আলোচনা এসেছে। অনেকেই স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন, যদি একটি উন্নত বাণিজ্যিক হলেও প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল লিও স্যাটেলাইট নেটওয়ার্ক জ্যাম করা সম্ভব হয়, তবে কি সেই একই সক্ষমতা দিয়ে আকাশ হামলা অর্থাৎ বিমান, ড্রোন বা মিসাইল ভিত্তিক কাইনেটিক স্ট্রাইককেও সম্পূর্ণভাবে অকার্যকর করে দেওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তরে সরল হ্যাঁ বা না বলা বাস্তবসম্মত নয়, কারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি বহুস্তরীয় ও প্রেক্ষিত নির্ভর ক্ষেত্র, যেখানে প্রতিটি সিস্টেমের নকশা, উদ্দেশ্য, রেজিলিয়েন্স ও অপারেশনাল কনসেপ্ট আলাদা। স্টারলিংক জ্যামিং এর ঘটনাকে আকাশ প্রতিরোধ বা এয়ার ডিনায়াল সক্ষমতার সঙ্গে সরাসরি সমীকরণ করলে বিষয়টি অতি সরলীকরণ করা হবে, বরং এটি ইরানের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে প্রতিযোগিতার সক্ষমতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়, যা আকাশ যুদ্ধের নির্দিষ্ট স্তরে কার্যকর হলেও সামগ্রিক কাইনেটিক থ্রেটকে নিঃশেষ করে দেওয়ার সমতুল্য নয়। স্টারলিংক মূলত একটি লো আর্থ অরবিট স্যাটেলাইট ভিত্তিক কমিউনিকেশন নেটওয়ার্ক, যার উদ্দেশ্য দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান। এটি KU বা KA ব্যান্ডের মতো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, যেখানে গ্রাউন্ড টার্মিনাল ও স্যাটেলাইটের মধ্যে আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক সিগন্যালের ধারাবাহিক আদান প্রদান ঘটে। এই নেটওয়ার্কের নকশায় মূল জোর দেওয়া হয়েছে ব্যান্ডউইথ, ল্যাটেন্সি কমানো এবং বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য সহজলভ্যতার উপর। যদিও স্টারলিংকে এনক্রিপশন ও কিছু পরিমাণ জ্যামিং প্রতিরোধী ব্যবস্থা রয়েছে, তবু এটি একটি সামরিক অস্ত্র ব্যবস্থার মতো মাল্টি লেয়ার হার্ডেনিং ও রেজিলিয়েন্স ধারণ করে না। ফলে কোনো রাষ্ট্র যদি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে শক্তিশালী ডিরেকশনাল বা ব্রডব্যান্ড জ্যামার মোতায়েন করে, তাহলে সেই এলাকায় স্টারলিংক টার্মিনালের কার্যকারিতা বিঘ্নিত করা সম্ভব। ইরান যদি এমন সক্ষমতা দেখাতে পারে, তাহলে প্রমাণ করে যে তারা সংশ্লিষ্ট ফ্রিকোয়েন্সি শনাক্ত করতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক এমিশন বিশ্লেষণ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী জ্যামিং শক্তি প্রয়োগ করতে সক্ষম। এটি নিঃসন্দেহে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতার একটি বাস্তব এবং পরিমাপযোগ্য দিক নির্দেশ করে। তবে এই সাফল্যের সীমাবদ্ধতাও রয়েছে। স্টারলিংক জ্যামিং সাধারণত লোকাল বা রিজিওনাল স্কেলে কার্যকর হয়, কারণ স্যাটেলাইট নেটওয়ার্কটি বৈশ্বিক হলেও জ্যামিং উৎসের শক্তি ও দিক নির্দেশনা সীমিত। এর মানে হলো ইরান হয়তো নিজস্ব ভূখণ্ড বা আশেপাশের এলাকায় কমিউনিকেশন ডিনায়াল সৃষ্টি করতে পারে, কিন্তু বৈশ্বিক পর্যায়ে পুরো নেটওয়ার্ক অচল করে দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। এই বাস্তবতাটি আকাশে হামলার প্রসঙ্গে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সামরিক বিমান ও মিসাইল সাধারণত শত্রু ভূখণ্ডের গভীরে প্রবেশ করলেও তাদের অপারেশনাল কনসেপ্ট ও প্রযুক্তিগত স্থিতিস্থাপকতা সম্পূর্ণ ভিন্ন। ড্রোনের ক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার তুলনামূলকভাবে বেশি কার্যকর। অধিকাংশ ড্রোন, বিশেষ করে মাঝারি ও ছোট আকারের সিস্টেম, জিপিএস নেভিগেশন, স্যাটেলাইট বা রেডিও ডেটা লিঙ্ক এবং রিমোট কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিগন্যালের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণে জিপিএস জ্যামিং বা স্পুফিংয়ের মাধ্যমে ড্রোনকে পথভ্রষ্ট করা, ল্যান্ড করতে বাধ্য করা বা সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া সম্ভব। একইভাবে C2 লিঙ্ক বিচ্ছিন্ন করলে ড্রোন তার অপারেটরের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলতে পারে। আধুনিক সামরিক ড্রোনগুলোতে অবশ্য স্বয়ংক্রিয় রিটার্ন টু বেস বা প্রি প্রোগ্রামড মিশন কন্টিনিউ করার মতো ব্যবস্থা থাকে, কিন্তু তবুও ইলেকট্রনিক আক্রমণের প্রভাব এখানে তুলনামূলকভাবে বেশি। এ কারণেই সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন জ্যামিং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সবচেয়ে প্রচলিত ও কার্যকর কৌশলগুলোর একটি হিসেবে আবির্ভূত হয়েছে এবং ইরান, রাশিয়া ও চীনের মতো রাষ্ট্রগুলো এই ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। সামরিক বিমানের ক্ষেত্রে পরিস্থিতি মৌলিকভাবে ভিন্ন। আধুনিক ফাইটার জেটগুলো এমনভাবে নকশা করা হয় যাতে তারা উচ্চমাত্রার ইলেকট্রনিক কন্টেস্টেশনের মধ্যেও অপারেশন চালিয়ে যেতে পারে।
এসব বিমানে কেবল জিপিএস নয়, বরং একাধিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম থাকে, যা বাহ্যিক সিগন্যাল ছাড়াই বিমানের অবস্থান ও গতিপথ নির্ধারণ করতে পারে। জিপিএস জ্যামিং হলে এই আইএনএস সিস্টেমগুলো দায়িত্ব নেয়, ফলে বিমানের নেভিগেশন সম্পূর্ণ ভেঙে পড়ে না। এর পাশাপাশি আধুনিক ফাইটারগুলোতে এনক্রিপ্টেড ও ফ্রিকোয়েন্সি হপিং কমিউনিকেশন ব্যবহৃত হয়, যা জ্যামিংকে জটিল করে তোলে। মাল্টিলেয়ার সেন্সর ফিউশন প্রযুক্তির মাধ্যমে রাডার, ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সরের তথ্য একত্রিত করে পাইলটকে একটি সমন্বিত যুদ্ধচিত্র প্রদান করা হয়। এর ফলে সাময়িক রাডার কনফিউশন বা যোগাযোগ বিঘ্নিত হলেও বিমান সম্পূর্ণ অন্ধ হয়ে যায় না। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখানে বিমানের কার্যকারিতা কিছুটা কমাতে পারে, কিন্তু পুরোপুরি অচল করে দেয়া প্রায় অসম্ভব। মিসাইলের ক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রভাব আরও সীমিত। কিছু ক্রুজ মিসাইল জিপিএস নির্ভর হতে পারে, কিন্তু আধুনিক মিসাইল সাধারণত আইএনএস এর সঙ্গে টারকম বা ডিএস ম্যাকের মতো সিস্টেম ব্যবহার করে, যা ভূখণ্ডের কন্ট্যুর বা ডিজিটাল মানচিত্রের সঙ্গে মিলিয়ে পথ নির্দেশ করে। এই সিস্টেমগুলো বাহ্যিক সিগন্যালের উপর কম নির্ভরশীল এবং জ্যামিংয়ের প্রতি অত্যন্ত রেজিলিয়েন্ট। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে পরিস্থিতি আরও চরম, কারণ বুস্ট ফেজের পর এগুলো কার্যত কোনো বাহ্যিক কমিউনিকেশন বা নেভিগেশন সিগন্যালের উপর নির্ভর করে না। ফলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখনও কার্যত অকার্যকর। আধুনিক মিসাইল সিস্টেমে অ্যান্টি জ্যামিং রেজিলিয়েন্ট আর্কিটেকচার অন্তর্ভুক্ত থাকায় ইডব্লিউ এর প্রভাব সেখানে সীমিত এবং পরিস্থিতি নির্ভর। এই প্রেক্ষাপটে স্টারলিংক জ্যামিং ও আকাশ হামলার মধ্যে মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। স্টারলিংকের মতো সিস্টেমকে তুলনামূলকভাবে একটি সফট টার্গেট বলা যায়, কারণ এর মূল উদ্দেশ্য কমিউনিকেশন নিশ্চিত করা এবং এতে সামরিক অস্ত্রের মতো হার্ডেনিং নেই। বিপরীতে বিমান ও মিসাইল হলো হার্ড টার্গেট, যেগুলো বহুস্তরীয় এনক্রিপশন, বিকল্প নেভিগেশন ব্যবস্থা এবং উচ্চমাত্রার ইলেকট্রনিক রেসিলিয়েন্স ধারণা করে। স্টারলিংক জ্যামিং এর সাফল্য ইরানের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে প্রতিযোগিতার সক্ষমতা দেখালেও এটি কোনোভাবেই আকাশ প্রতিরোধ ব্যবস্থার বিকল্প নয়। কৌশলগতভাবে এই সক্ষমতার গুরুত্ব অন্য জায়গায়। ইরান দীর্ঘদিন ধরে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে পারদর্শী একটি রাষ্ট্র হিসেবে পরিচিত, যেখানে সরাসরি সামরিক শক্তির তুলনায় কম খরচে প্রতিপক্ষের কার্যকারিতা কমিয়ে দেওয়ার কৌশলকে প্রাধান্য দেওয়া হয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্টারলিংক জ্যামিংয়ের মাধ্যমে ইরান দেখিয়েছে যে তারা ইনফরমেশন এবং কানেক্টিভলি ডিনিয়াল কৌশল দক্ষ এবং প্রয়োজন হলে সামরিক ও দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামোকেও কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্য ও যোগাযোগের গুরুত্ব এতটাই বেশি যে সাময়িক বিঘ্ন অপারেশনাল সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। একাডেমিক ভাষায় বলা হয়, এই ঘটনা ইরানের ইলেকট্রোম্যাগনেটিক ডোমেইনের কার্যকর প্রতিযোগিতার সক্ষমতার একটি প্রমাণ। তবে এটি ডিসাইসিভ ডিনিয়াল ক্যাপাবিলিটি নয়। আকাশ হামলা প্রতিহত করতে হলে সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক, ইন্টারসেপ্টর মিসাইল ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামোর প্রয়োজন হয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখানে একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে, মূল প্রতিরক্ষা নয়। স্টারলিংক জ্যামিং মূলত একটি ট্যাকটিক্যাল ইডব্লিউ সাকসেস, যা নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর হলেও কৌশলগত আকাশ প্রতিরোধ ব্যবস্থার বিকল্প হতে পারে না। তবে এই সক্ষমতাকে হালকাভাবে দেখাও ঠিক হবে না। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও ইরান যে নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা গড়ে তুলতে পেরেছে, তা ভবিষ্যতে আরও উন্নত পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনার ইঙ্গিত দেয়। প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন, স্থানীয় শিল্পের বিকাশ এবং বাস্তব সংঘাত থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ইরানকে এই ক্ষেত্রে আরও পরিণত করতে পারে। ফলে স্টারলিংক জ্যামিংকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত প্রবণতার অংশ হিসেবে দেখা যুক্তিযুক্ত। এটি দেখায় যে আধুনিক যুদ্ধক্ষেত্রে কাইনেটিক শক্তির পাশাপাশি ইলেকট্রোম্যাগনেটিক ও তথ্যভিত্তিক সক্ষমতাও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং সেই প্রতিযোগিতায় ইরান নিজস্ব অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।